পিআর পদ্ধতির দাবিতে রাজপথে নামা ঠিক নয় বলেছেন সালাউদ্দিন আহমেদ। একবারের জন্য হলেও পিআর চায় জামাত, কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের বলছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব মন্তব্য নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে আজও সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বড় বাধা দুর্নীতি, কর কাঠামো আর আমলাতান্ত্রিক জটিলতা জানিয়েছেন মার্কিন কমার্শিয়াল কাউন্সিলর। যুক্তরাষ্ট্রে গার্মেন্টস রপ্তানি 14% কমার শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু রাজনৈতিক দল কয়েকটি আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই দাবিতে রাজপথে নামা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপকৌশল প্রতিহত করবে জনগণ। বিকেলে গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদেরকে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মঙ্গলবার বিকেলে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বহুল আলোচিত পিআর পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান আবারও পরিষ্কার করেন তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল হীন উদ্দেশ্যে পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায়। আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা, এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি। সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। নির্বাচন বিলম্বিত হলে জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার পাশাপাশি জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে বলেও আশঙ্কা সালাউদ্দিন আহমেদের। যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেটার সূত্র ধরে পতিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে, এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। জাতীয় পার্টিও 14 দল নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সমর্থন করে না তার দল। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামাত ইসলামী। আজ বিকেলে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 31টি দলের মধ্যে 26টি দল পিআরের পক্ষে, তবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে কিছু মতবিরোধ আছে। নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার মানসিকতা পরিবর্তন করা দরকার। ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জামাত ইসলামের নায়েবে আমির বলেন, তারা আশা করছেন আলোচনার মাধ্যমে তাদের দাবি এবং জনগণের মতের প্রতিফলন হবে, তবে এর জন্য উদার মানসিকতার দরকার। জামাত চায় জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হোক। বাংলাদেশে আনফরচুনেটলি 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি। আর বিগত 15 বছর 3টি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে, এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি নিয়ে কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের প্রধান সাজ্জাদ হোসাইন সিদ্দিকী বলছেন, সরকার তার লক্ষ্য থেকে কিছুটা সরে যাচ্ছে, ফলে রাজনৈতিক অনৈক্য বাড়ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আশরাফুল ইসলামের মতে, ঐক্যমত্য কমিশনে আলোচনা চলমান থাকা অবস্থায় অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে কর্মসূচি ইতিবাচক নয়, এটিকে দর কষাকষির কৌশল বলে মন্তব্য তার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সংবিধান সংশোধন, রাষ্ট্র পরিচালনা ও আগামী নির্বাচন নিয়ে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান। জুলাই সনদ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু নির্বাচন পদ্ধতি ও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনৈক্য তৈরি হয়েছে। আর সে কারণেই রাজপথে কর্মসূচির ঘোষণা জামায়াত ইসলামী ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আমরা আশা করি এই দাবি পূরণ হবে। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, এর দায় সরকারের উপর বর্তায় বলেই মনে করছেন বিশ্লেষকরা। কোন দলটা, কোন গোষ্ঠীটা আন্দোলনে চলে যাচ্ছে, ঐকমত্য কমিশনের কাছে প্রত্যাশা আমার বিষয়টা এরকম না যে 5 আগস্টের পরে বাংলাদেশ খুব দ্রুততম সময়ে একটা বিশেষ রাজনৈতিক ব্যবস্থাপনা কায়েম হয়ে যাবে, কিংবা আপনার স্ক্যান্ডিনেভিয়ান মডেলে আপনি খুব প্লুরালিস্ট ডেমোক্রেসি আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে বাস্তবতাটা হচ্ছে আমার রিসোর্স কনস্ট্যান্ট আছে, আমাদের মনে করেন যে আমাদের রাজনৈতিক অদূরদর্শিতা আছে। এই বাস্তবতায় নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ যতদিন না পর্যন্ত সরকার স্পষ্ট করতে পারছে, এই ধরনের বিচ্ছিন্নভাবে সরকারকে অসহযোগিতামূলক নির্বাচন বর্জনকারী সংখ্যা আরও বৃদ্ধি পাবে সামনের দিকে। ফলে সরকারের উচিত হবে যত দ্রুততম সময়ে, তারা যেহেতু ব্যর্থ হচ্ছে এবং পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে সবার সঙ্গে আলাপ করে দ্রুততম সময়ে নির্বাচনী একটা রোডম্যাপ দিয়ে দিলেই তাদের কাজ মোটামুটি মোটা দাগে সফল হয়ে যায়। 5 আগস্ট পরবর্তী সময়ের এই সুযোগটা নিয়ে তারা চাচ্ছে যে নিজেদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত কোনোভাবে করা যায় কিনা, কিংবা নির্বাচন যেটা ঘোষিত হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সেটাকে প্রলম্বিত করে তাদের নিজেদের রাজনৈতিক যে কর্মকাণ্ড বাড়িয়ে নিজেদেরকে আরও বেশি করে অর্গানাইজ করে তারা আপনার আরও বেশি কিছু সিট পায় কিনা, এটা একটা দিক। দ্বিতীয়ত হলো যে আমরা জানি সম্ভাব্য রাষ্ট্র আপনার সরকার গঠনে কোন কোন দলের বর্তমানে গ্রহণযোগ্যতা আছে আপামর জনসাধারণের মধ্যে, তাদের সাথে দর কষাকষি করে, আমার মূলত দর কষাকষির জন্যই এই আন্দোলন। তাদের মতে নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা নিয়ে সরকার ও রাজনৈতিক দলের মতপার্থক্য কমাতে হবে। দলীয় স্বার্থের জন্য দেশের সার্বিক কল্যাণকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তোবা খুব সহজে উত্তরণ আমাদের ঘটবে নির্বাচনটা হয়ে গেলে। নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে তা কিন্তু না, কিন্তু অ্যাটলিস্ট দেশে কিছুটা স্থিতিশীলতা আসবে। জুলাই আগস্ট কেন্দ্রিক যে ঐক্য, সেই ঐক্যটা ছিল সাময়িক। এটা ছিল আমরা বলি যে কনভার্জেন্ট ইফেক্টের ফলে আমরা ঐক্য হয়েছিল। এখন আবার ডাইভার্জেন্ট ইফেক্ট চলছে, এখন তার ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থগুলো কাজ করবে। এটা একটা ন্যাচারাল প্রসেস, এবং থিওরিটিশিয়ানরা ওই ক্ষেত্রে বলেছে এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়াটা সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে সরকারের মতো এগোনো, তার একটা ভিশন থাকতে হবে। তার ভিশন যদি মাইনরিটি গ্রুপের চিন্তাধারা প্রভাবিত হয়ে যায়, বিগার স্কেলে যদি চিন্তা না করতে পারে, তাহলে তো এটা সরকারের দায়, সরকারের ব্যর্থতা। অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তির মধ্যে অনৈক্য হলে ফ্যাসিবাদ সমর্থকরা যেমন সুযোগ পাবেন, তেমনি দেশবিরোধী অনেক শক্তিও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সময় যখন নির্বাচনের জন্য একদম মাঠ প্রস্তুত। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সে বিষয়টি থাকবে বলেও প্রত্যাশা তার। এদিকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে যেন আর কোনো সরকার ফ্যাসিস্ট হতে না পারে, ট্রাইব্যুনালের এই বিচারের মাধ্যমেই সেটি নিশ্চিত করতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় নাহিদের সাক্ষ্য নেওয়া যায়নি। ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে, সন্তুষ্টি প্রকাশ করেন এখন পর্যন্ত বিচারের কার্যক্রমে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি।
এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এদিকে একই মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। হিটলার তার মেকানিজম দিয়ে হলোকস্ট চালিয়েছে, কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও, এটা হিটলারও কাউকে বলে নাই। কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন। কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে, বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয়। চিফ প্রসিকিউটর বলেছেন, মাহমুদুর রহমানের জেরা শেষ হলে নাহিদ ইসলামের সাক্ষ্য শুরু হবে। জাতিসংঘের রিপোর্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ, সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক। শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। বুধবার মাহমুদুর রহমানকে আবারও জেরা করবেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না, বরং সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে একসাথে কাজ করতেও আহ্বান জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আসন্ন শারদীয় দুর্গাপূজার সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে অনুষ্ঠান সূচি থাকায় আগেভাগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রস্তুতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ধর্ম ও মতের পার্থক্য থাকলেও সবাইকে নাগরিক অধিকারের বিষয়ে সোচ্চার হতে হবে। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। তিনি বলেন, নতুন বাংলাদেশে সবার সব নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, এ নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার আহ্বানও জানান। আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে।
আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করা হবে যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট জানিয়েছেন, বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর পথে বড় বাধা এখানকার দুর্নীতি, জটিল কর কাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কের উন্নতি চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বাজারে তার দেশের কৃষিপণ্য, জ্বালানি ও উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহের কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশটিতে বছরে গড়ে $7 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে আমদানি হয় $1 বিলিয়ন। দেশটি থেকে আনা পণ্যের বড় অংশই উড়োজাহাজের যন্ত্রাংশ, লোহা ও সয়াবিন সহ তরলায়িত প্রাকৃতিক গ্যাস। তবে দেশটি চায় বাণিজ্য ঘাটতি কমাতে আরও বেশি পরিমাণে উড়োজাহাজ ও কৃষিপণ্য বিক্রি করতে। We're looking to expand U.S. exports here in so many different ways in other sectors. So power and energy, aviation, agriculture, as I mentioned, and not just agriculture products, but even agriculture infrastructure like storage and cold chain. Those are so important for the future of Bangladesh. আমেরিকান চেম্বার অব কমার্স অব বাংলাদেশ AmCham আয়োজিত এই ভোজসভায় দেশটির নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর জানালেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চিহ্নিত 3টি প্রতিবন্ধকতার কথা। The private sector faces in Bangladesh corruption, financial governance, a complicated tax regime, infrastructure and logistics, bureaucracy. Those are things that we really can work on together. অনুষ্ঠানে AmCham প্রেসিডেন্ট জানান, শুল্ক সহ বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে টিকফার প্ল্যাটফর্মকে কাজে লাগানো উচিত। আমরা সবসময় বলি যে চ্যালেঞ্জগুলো একই চ্যালেঞ্জ তারাও ফিল করে যে আমাদের এখানে এক নম্বর লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত, যে আমেরিকার একটা ইনভেস্টমেন্ট যাতে এখানে যখন আসবে তারা যাতে একটা লোকাল ইনভেস্টরের মধ্যে তারা ট্রিট হয়। এবং এর বাইরে যে কমন চ্যালেঞ্জগুলো আমাদের আছে, যেমন আমাদের এখানে আমাদের পোর্ট ফেসিলিটি, আমাদের কাস্টম খুবই কমপ্লিকেটেড, আইপিআর ইনভেস্টমেন্টটা আমাদের এখানে খুবই দুর্বল। এই জিনিসগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের মার্কিন কোম্পানি যেগুলো আছে তারা বাংলাদেশকে নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করেছে, তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট ডেফিনেটলি নিয়ে আসবে। বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বন্দর জটিলতা কমানো এবং অবকাঠামো উন্নয়নের তাগিদ দেন বিভিন্ন মার্কিন কোম্পানির প্রতিনিধিরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রতিযোগীদের তুলনায় মার্কিন বাজারে শুল্ক সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 14% কমে যেতে পারে বলে ধারণা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, মার্কিন নতুন ট্যারিফে দেশটিতে রপ্তানি বাজার $10 বিলিয়ন সংকুচিত হবে। রাজধানীতে সিরডাপ মিলনায়তনে র্যাপিড আয়োজিত এক কর্মশালায় সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, মার্কিন শুল্কের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাজারেও প্রতিযোগিতা বাড়বে। এতে পণ্যের দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে প্রতিযোগী দেশগুলো। তিনি আরও বলেন, সব সূচকেই বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের যোগ্যতা অর্জন করছে, তাই পরিবর্তিত বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর সুযোগ বাংলাদেশের নেই। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও বলেন, এলডিসি পেছাতে আবেদন করলেও তা গ্রহণ হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। সংকট উত্তরণে বাণিজ্যে বৈচিত্র্য আনার তাগিদ দেন বাণিজ্য সচিব। বাংলাদেশের ক্ষেত্রে সেটা 40% মতো কিন্তু সলভ করতে পারে। আমরা বলার চেষ্টা করছি যে না, যেহেতু টোটাল বাজারটা শ্রেণী করতেছে, ওই বাজারে অতিরিক্ত রপ্তানি করাটা সম্ভাবনা পাওয়া যায়। আমরা মনে করছি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বাড়া মানে হচ্ছে অনেকেই চেষ্টা করবে বেশি বেশি পণ্য ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি করতে। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের বিক্রির ক্ষেত্রে এখন যে প্রতিযোগিতা হবে সেটা অত্যন্ত দুরূহ একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সবাই দাম কমিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বেশি বিক্রি করার চেষ্টা করছে। আর ইউরোপিয়ান ইউনিয়নের বাজার হচ্ছে আমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট, ইনফ্যাক্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট দ্যাট উই হ্যাভ গট। পিটার হাস নয়, দেশের প্রয়োজনে এক্সিলারেট এনার্জি থেকে কেনা হচ্ছে এলএনজি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি
একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তিকে বিবেচনায় নয় বরং দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হচ্ছে। জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও আশ্বস্ত করেন তিনি। কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা ওই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো, তো পিটার হাসকেই কোথায় করে, এর আগেই সে ছিল, মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে প্রশাসক টিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের তত্ত্বাবধানে বোর্ড সদস্যদের সাথে মিটিং হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, তবে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বোর্ড থাকবে। ব্যাংকগুলো সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ 5 সদস্য একটি করে টিমে কাজ করবে সেসব ব্যাংকে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে আলোচনা হয়েছে আজকের বোর্ড সদস্য সভায়। খেলাপি ঋণ আদায় বিস্তর আলোচনা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন জানান, 27 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের সম্মেলন। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে সুপারিশ দেওয়া হয়েছে। কমিশন তা আমলে নিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও ভালো নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে 3টি দাবির পাশাপাশি সুন্দর নির্বাচন আয়োজনে কমিশনকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। নির্বাচনের সকল দায়িত্ব কিন্তু আমাদের কর্মকর্তারা পালন করেন, অর্থাৎ নির্বাচন ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট। তো রিটার্নিং অফিসার যদি তারা হয়, আমাদের কর্মকর্তারা হন, অবশ্যই আমরা তো কমিশনের বাইরে অন্য কোথাও যাওয়ার আমার কোনো সুযোগ নেই যে নির্বাচনের পরে অন্য কোথাও চলে যায়। সুতরাং আমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তদারকি করার মনিটরিং কমিশনের সুযোগ আছে এবং ডেফিনেটলি আমাদের সেই অভিজ্ঞতার আলোকে, দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা অবশ্যই বিশ্বাস করি ইলেকশন যে কোনো সময় এসে আমরা ভালো নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারের ফলো আপ চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি আগে থেকে ক্যান্সারে আক্রান্ত জানিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, হঠাৎ করে চাইলেও ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসক পরিবর্তন করা যায় না, তাই পূর্বের ধারাবাহিকতায় তার এই সিঙ্গাপুর যাওয়া বলেও উল্লেখ করেন তিনি। সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় 3টি নগর মাতৃসদন এবং 8টি নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমাতে চীন সরকারের অনুদানে দেশেই বিশেষায়িত হাসপাতাল হবে। এছাড়া কমিউনিটি ক্লিনিকের স্থবিরতা কাটাতে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি ক্যান্সারে আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এমন না, এটা অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা, হসপিটালটা চেঞ্জ করে আরেক জায়গায় করতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত। চিকিৎসার কন্টিনিউয়েশন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিলে এটা অনেক ইমপ্লিকেশনস আছে, আপনারা এটা অবগত আছেন। তো এবং আমি মনে করি যে এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই পলিসি মেকিংয়ের জায়গায় থাকেন এবং সামনেও আসবেন, দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় 2024 সালে দেশের মানুষের 2.5 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ 21,000 কোটি টাকা।
এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গরমের প্রভাবের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। গরমের তীব্রতায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত সমস্যায় 2.5 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। গত বছরের এপ্রিলে 50 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাংলাদেশে। 1980 থেকে 2023 সালের মধ্যে তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির দিক দিয়ে ঢাকাকে বিশ্বের হটস্পট বা হট আইল্যান্ড বলে উল্লেখ করে সংস্থাটি। ঢাকার তাপমাত্রা বৃদ্ধির জন্য সরাসরি রাজুককে দায়ী করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান বলেন, তাপমাত্রা বৃদ্ধির জন্য ক্লাইমেট চেঞ্জ দায়ী। এই অবস্থায় যেসব দেশ কার্বন নিঃসরণ বেশি করছে তাদের জরিমানার আওতায় আনা জরুরি। সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে অস্ত্রগুলি সহ গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে, নয়ন পিয়াস বাহিনীর সঙ্গে ডাকাতিতেও অংশ নিত কালাম। মঙ্গলবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। বলেন, নদীতে বালু উত্তোলন আর নৌযান থেকে চাঁদাবাজি করত বাহিনীটির সদস্যরা। এসব প্রতিরোধে পুলিশ ক্যাম্প করা হলে আসামিরা সেখানে হামলা চালায়। গ্রেফতার কালামের বিরুদ্ধে 30টি মামলা রয়েছে। এদিকে গত 10 সেপ্টেম্বর কুমিল্লায় যুবক দুলাল হত্যায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, নিহত দুলালের স্ত্রী ফাতেমার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল হাশেমের। পরে ফাতেমা ডিভোর্স দিলেও পিছু ছাড়েননি আগের স্বামী দুলাল। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাশেম ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করে দুলালকে। মার্ডার করার পরে তারা স্থান ত্যাগ করেছে, যেটা একটা সূত্র দেয়, এবং সেই সূত্র ধরে আমরা যখন তার পরবর্তীতে আরও ইনভেস্টিগেশন করি, সেই ইনভেস্টিগেশন থেকে আমরা তাদেরকে মোটামুটি সন্দেহভাজন হিসাবে তাদের কি করা হয়, এবং সন্দেহভাজন হিসাবে তাকে যখন অ্যারেস্ট করা হয়, তাকে আইনের আওতায় আনা হয়, এবং পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে স্বীকার করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। এবার জাতিসংঘের তদন্তে প্রতিবেদনেও উঠে এসেছে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার ভয়ঙ্কর চিত্র। এর পরোয়া না করে এবার গাজা সিটিতে স্থল অভিযানে নেমেছে দখলদার ইসরায়েলি সেনারা। 24 ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত 68 জন ফিলিস্তিনিকে। প্রতিবেদনের সারসংক্ষেপে আলোকপাত করেছেন জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন প্রধান নাভি পিল্লাই। 72 পৃষ্ঠার এই প্রতিবেদনকে বলা হচ্ছে জাতিসংঘের যাবৎকালের সবচেয়ে বড় প্রামাণ্য দলিল। পিল্লাই জানান, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে 4টি জাতিগত নিধনকালে ইসরায়েলি সেনাদের প্রত্যক্ষ অংশগ্রহণের তথ্য প্রমাণ তদন্তে উঠে এসেছে, যা উস্কে দিয়েছেন ইসরায়েলের শীর্ষ নেতারা। 1948 সালে হওয়া জাতিসংঘে পাশ হওয়া যুদ্ধাপরাধ বিষয়ক চুক্তি ইসরায়েলি বাহিনী গাজা অভিযানে বারবার ভঙ্গ করার সুনির্দিষ্ট প্রমাণ ও প্রতিবেদনে লিপিবদ্ধ করা হয়েছে। এমন অবস্থায় গাজায় বর্বরতার মাত্রা বেগবান করেছে দখলদার বাহিনী। গাজা সিটি দখলে নিতে এতদিন আকাশপথে হামলা চালানো ইসরায়েলি বাহিনী নেমেছে স্থল অভিযানে। শহরের অলিগলি আর কোনো রকমের টিকে থাকা বাড়িঘরে হানা দিচ্ছে, সেগুলো গুড়িয়ে দিচ্ছে দখলদার সেনারা। বেড়েছে হত্যাযজ্ঞের মাত্রা। এই হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন মিটমাটের পরপরই শুরু হয় এই স্থল অভিযান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পিয়ার পদ্ধতির দাবিতে রাজপথে নামা ঠিক নয় বলেছেন সালাউদ্দিন আহমেদ। একবারের জন্য হলেও পিয়ার চায় জামাত, কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের বলছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব মন্তব্য নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে আজও সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বড় বাধা দুর্নীতি, কর কাঠামো আর আমলাতান্ত্রিক জটিলতা জানিয়েছেন মার্কিন কমার্শিয়াল কাউন্সিল। যুক্তরাষ্ট্রে গার্মেন্টস রপ্তানি 14% কমার শঙ্কা।
দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।